뭐 하는 거야, 우리가? 작업. 도둑질. 돌아가면 그 집이 네 미래야. 놔줘요 이제. 제자리로 돌려놓을. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা কোরিয়ান ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা কোরিয়ান সিরিজ দেখতে চলেছি, যে সিরিজটার নাম হচ্ছে হোপলেস। এবং এই সিরিজটা সম্পর্কে আমি কি বলবো, মানে এখানে আজগুবি কোনো কিছু দেখানো হয় নাই, মানে খুবই রিয়েল একটা লাইফ দেখানো হয়েছে। মানে এখানে তুমি অ্যাকশন পাবে না, এখানে তুমি সেরকম রোমান্টিক কিছু পাবে না, এবং সেরকম থ্রিলিং কোনো কিছু পাবে না। জাস্ট রিয়েল লাইফে যেটা পসিবল সেই রকম একটা সিনেমা। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে এমন একটা ছেলেকে যে দরিদ্র ঘরে জন্ম নিয়েছে, এবং তার উপর সৎ বাবা, এছাড়াও কিছু পোলাপাইন আছে তার সহপাঠী, যারা সবসময় তার পেছনে লেগে থাকে এবং তার জীবনটা দুর্বিষহ করে দেয়। আর সেই দুর্বিষহ জীবন থেকে বাঁচার জন্য সে যোগ দেয় হচ্ছে সন্ত্রাসীদের দলে। আর এরপর তার লাইফটা কোন পর্যায়ে যায় সেটাই আমরা এই সিনেমাতে দেখবো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এই সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে ইয়াংজু, আর সেই হচ্ছে আমাদের মেইন চরিত্র এই সিনেমার। আর এখানে আমরা একটা কথা জানতে পারি যে তার ক্লাসের একজন সহপাঠীকে অনেক বাজেভাবে মেরেছিল, আর এ কারণে স্কুলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই কারণে ওই ছেলেটার বাবা মা এসে ইয়াংজুকে খুব মারে, তাও আবার টিচার এবং তার মায়ের সামনে। তো ইয়াংজুর মা এই পুরো ঘটনাটা দেখে একদম সহ্য করতে পারছিল না, কিন্তু যদিও তার ছেলে মার খাচ্ছিল তার কিছু করারও নেই, কারণ সে গরিব মানুষ। আর সে যখন রেগে এখান থেকে চলে যেতে লাগলো তখন ইয়াংজু দৌড়ে এসে তার মাকে বলে যে আসলে তোমাকে নিয়ে খারাপ কথা বলেছিল, আর আমি ওর মাকে নাও করেছিলাম যে আমার মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না, কিন্তু তারপরেও সে বাজে কথা বলেছে, আর এই কারণে বাধ্য হয়ে তাকে মেরেছি। আর ওই মুহূর্তে ইয়াংজুর মা বলে তোমার বাবা যদি এটা জানতে পারে তোমার কি হবে, তুমি একবার ভেবেছো? তখন ইয়াংজু শুধুমাত্র একটা কথায় উত্তর দেয় যে সে আমার বাবা নয়। আর এরপর আমরা দেখি যে ইয়াংজু পড়াশোনার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে, কারণ তার পরিবারের অবস্থা খুবই খারাপ, তার নিজের খরচ নিজেকেই তুলতে হয়, কারণ তার বাবা তাকে টাকা দেয় না। আর আজ যখন সে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন সে দেখে যে একটা গরিব মানুষ তার ছেলেকে নিয়ে ওখানে বসে রয়েছে, তার কাছে একটা টাকাও ছিল না, তার উপর আবার ক্ষুধাও লেগেছিল। তো এই দৃশ্য দেখে ইয়াংজুর অনেক মায়া লাগে, এবং সে করে কি তার পকেট থেকে টাকা বের করে তাদেরকে নুডলস খাওয়ায়। আর ওই গরিব মানুষটা তখন ইয়াংজুকে বলে আজকে আমার ছেলের জন্মদিন, কিন্তু ওকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তো এইটা দেখে ইয়াংজু একদম সহ্য করতে পারে না, মানে সে একটা বাবার এরকম অসহায় রূপ কোনোভাবে মেনে নিতে পারছে না, তার নিজের বাবার কথা মনে পড়ে যায়। আর এর জন্য যে লোকটার ছেলের জন্মদিন, তার জন্মদিনটা আলাদাভাবে উদযাপন করার জন্য সে যে খাবার ডেলিভারি করে সারাদিন ওকে সাথে নিয়ে ঘুরে। এর ফলে যেটা হয় তার ছেলে একটা বাইক রাইডিং এর মজা পায় এবং বিভিন্ন জায়গায় ঘুরতেও পারে। আর তারপর সন্ধ্যায় কাজ শেষ হলে ইয়াংজু করে কি বাচ্চাটিকে ওর বাড়িতে ফিরিয়ে দিতে যখন যায় আমরা জানতে পারি যে ওই লোকটা বিপদে রয়েছে। তো যাই হোক, ওই লোকটার নাম হচ্ছে জংগিয়া, এবং সে এখানকার গ্যাংস্টারদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু ওই ধারটার উপর অনেক বেশি সুদ এসেছে, চক্রবৃদ্ধি সুদ। আর এই কারণে সে ওই ধারটা আজ পর্যন্ত পরিশোধ করতে পারেনি। আর এর জন্য গ্যাংস্টাররা মাঝে মাঝে তার বাড়িতে এসে হামলা করতো, ওকে মারতো, ধার আদায় করার চেষ্টা করতো। কিন্তু আজকে যখন ওকে পেটানো হচ্ছিল তখন মাঝখানে ওর ছেলেটা এসে পড়ে, এবং ওর ছেলে গিয়ে তখন ওই গ্যাংস্টারদের আটকাতে যায়, কিন্তু গ্যাংস্টারদের মনে তো কোনো দয়া ছিল না। ছেলেটাকে যখন ধাক্কা দেয় ছেলেটা আহত হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখা যায় যে ইয়াংজু টাকা পয়সা নিয়ে অনেক চিন্তায় রয়েছে। একদিকে ওর পরিবারের অবস্থা ভালো না, আর ওরও অনেক টাকা দরকার। আর এর কারণটা হচ্ছে স্কুলের মারামারির কারণে ওকে
ওকে 30,000 বাংলাদেশি টাকা জরিমানা দিতে হবে, মানে যেটা ওর শাস্তি হিসেবে ঠিক করা হয়েছে। তো সে রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে বলে যাতে তাকে কিছু টাকা ধার দেওয়া হয়, ধীরে ধীরে বেতন থেকে কেটে নেওয়া হবে। কিন্তু মালিক সরাসরি টাকা দিতে অস্বীকার করে এবং বলে আমি চাইলেও তো এত টাকা একসঙ্গে দিতে পারবো না, আর তোমার এত কম বেতন থেকে এই টাকা কাটতে কাটতে তো তোমার পুরো জীবনই চলে যাবে, তাই সবচেয়ে ভালো হবে তুমি গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো। কিন্তু বাবার নাম শুনতেই ইয়াংজু খুব রেগে যায় এবং বলে ও আমার বাবাই না, আর আমি কখনোই মানুষের কাছে যাব না। তো তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই শহরের সবচেয়ে বড় গ্যাংয়ের একটা গ্রুপ ওই রেস্টুরেন্টেই ছিল, যাদের লিডার ছিল হচ্ছে চিগিয়ন। তো সেই ইয়াংজুর কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এই আঘাত কিভাবে পেলে? কিন্তু ইয়াংজুর মাথা খুব গরম ছিল, মেজাজও ভালো ছিল না। সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, মানে ভাব দেখায়। আর এরপর রাতে সে যখন বাড়ি ফিরছিল হঠাৎ কিছু গুন্ডা এসে পেছন থেকে ওকে মারতে শুরু করে এবং ওকে অনেক খারাপ ভাবে পেটায়, নাক মুখ ভেঙে দেয়। অ্যাকচুয়ালি স্কুলে যে ছেলেটাকে ইয়াংজু মেরেছিল তার বড় ভাই এলাকার মোটামুটি ছোটখাটো মাস্তান, এবং সে ভাবছে ক্ষতিপূরণ তো 30,000 টাকা পাবোই, মাঝখানে একটু মেরেও দিয়ে, মানে সমান সমান হোক। তো সে জিজ্ঞাসা করে তুই আমার ভাইকে কেন মেরেছিলি? ইয়াংজু তখন বলে ও আমার মায়ের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছিল, আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, সব পরিষ্কার করলাম, তারপরেও আমার কথা শোনেনি। কিন্তু কেউ ইয়াংজুর কথার গুরুত্ব দেয় না, সবাই মিলেমিশে ওকে পেটায়। তো ইয়াংজুর কাছে না ছিল টাকা, না ছিল কোনো শক্তি, তো এই জন্য সে সঠিক হওয়া সত্ত্বেও কোনোভাবেই খারাপ মানুষগুলোর সামনে দাঁড়াতে পারছিল না। এমনকি তারা যাওয়ার আগে হুমকি দেয় ক্ষতিপূরণের টাকা যদি কালকের মধ্যে না দিয়ে দিস তাহলে কিন্তু তোকে যেখানেই পারবো সেখানেই ধরে মারতেই থাকবো। তো মার খেয়ে ইয়াংজু যখন বাড়ি ফিরছিল তখন সে জানতে পারে যে তার বাবা এখনো বাড়ি ফেরেনি, আর এটা ইয়াংজুর জন্য অনেক সুখবর ছিল, কারণ তার বাবা একজন মদখোর ছিল, যিনি প্রতিদিন মদ খেয়ে বাড়িতে উল্টাপাল্টা কাজ করতো এবং রাগ ঝাড়ার জন্য সবচেয়ে বেশি যাকে পেটাতো সেটাই ছিল ইয়াংজু। আর এ কারণে ইয়াংজু একটু মনে স্বস্তি পেল যে আজকে তার বাবা এখনো বাড়ি ফেরেনি, মানে আজকে তাকে মার খেতে হবে না। তো পরের দিন ইয়াংজু ঠিক করলো সে আর স্কুলে যাবে না, সে আশেপাশে ছোটখাটো কাজ করবে যাতে জরিমানার টাকাটা জোগাড় করতে পারে। কিন্তু তার বোন এটা একদমই চায় না, সে চায় তার ভাই স্কুলে যাক, পড়াশোনা করুক, কারণ পড়াশোনা ছাড়া সে কখনোই ভালো কিছু করতে পারবে না এবং ওর বোন সবসময় ভালো চায়। তার ইয়াংজুর জন্য অনেক খারাপ লাগে, কিন্তু চাইলেও সে কিছু করতে পারছে না। আর ঠিক ওই রাতেই হঠাৎ রাস্তার ধারে সেই চিগিয়ন গ্যাংস্টার যার সাথে ইয়াংজু খারাপ ব্যবহার করেছিল তার একজন বিশেষ মানুষ যার নাম হচ্ছে রেনজিন, সে ইয়াংজুর হাতে 30,000 টাকা দিয়ে বলে আমার বস তোমাকে এটা উপহার হিসেবে দিয়েছে, আর তাই তোমাকে এটা কখনো ফিরিয়ে দিতে হবে না। তবে ইয়াংজু এই টাকা নিতে চাইছিল না, কিন্তু বর্তমানে এতটাই অসহায় পড়েছে যে ওর কাছে আর কোনো উপায়ও নেই, তো এই কারণে সে টাকাটা নিয়ে নেয়। তো পরের দিন সে টাকা নিয়ে তার মায়ের সঙ্গে স্কুলে যায় এবং জরিমানা দিয়ে পুরো সমস্যাটা শেষ করে ফেলে। কিন্তু তার মা এসব কথা শুনে একদম খুশি ছিল না, যদিও ঝামেলা শেষ হওয়াতে তার স্বস্তি এসেছে, কিন্তু তার মা এটা বুঝতে পারছিলেন না এত টাকা কই থেকে আসলো। মানে এখানে উল্লেখ্য যদিও ইয়াংজু তাকে পুরোটাই সত্য কথা বলছিল, কিন্তু সে টাকা পেলো কই থেকে, মানে মা এটা মানতেই চাইছিল না। তার সন্দেহ হচ্ছিল তার ছেলে হয়তো কোথাও থেকে টাকাটা চুরি করেছে। তো এরপর রাতে ইয়াংজু যখন বাড়িতে ফিরলো তখন তার বাবা এবারও মাতাল অবস্থায় বাড়িতে এলো এবং তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আজকে সে আরো বেশি মাতাল এবং ছেলেকে মারতে মারতে সে নিজেকে শক্তিশালী মনে করানোর চেষ্টা করছে। মানে তার যেসব দুর্বলতা রয়েছে, টাকা ইনকাম করতে পারছে না, অমুক তমুক সকল ডিপ্রেশন ছেলের উপর দিয়ে দেবে। তো এখানে উল্লেখ্য ইয়াংজু তার বাবাকে অনেক ভয় পেত, আর সে ওই পাগল মানুষটার হাত থেকে পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আজকে পালিয়েও কোনো লাভ হয় না, কারণ সেই নেশাখোর মানুষটা যে পুরোপুরি মাতাল ছিল সে ইয়াংজুকে বেসবল দিয়ে জোরে জোরে মারতে থাকে এবং বাড়াবাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে হঠাৎ ইয়াংজুর মুখে গভীর আঘাত লাগে এবং সেখান থেকে প্রচুর রক্ত ঝরতে শুরু করে। আর তাই বাধ্য হয়ে নেশাখোর লোকটিকে থামতে হয় এবং ইয়াংজুর বোন তখন ওর আঘাতে পট্টি বাঁধে এবং বোঝানোর চেষ্টা করে, জাস্ট এটা বলে যে বাবার ব্যবসা আজকাল ঠিকঠাক চলছে না, হয়তো এই টেনশনে তোমার সাথে নেশা করে সব উল্টাপাল্টা কাজ করছে। তবে আসল কারণ যাই হোক, এটা তো একদম স্পষ্ট হয়ে গিয়েছে যে ইয়াংজুর জীবন একটা পুরোপুরি নরক হয়ে গিয়েছে। সে না বাইরে নাকি ফ্যামিলির ভেতরে কোথাও শান্তি পাচ্ছে না, না বাবা দেখতে পারে, না মা দেখতে পারে, না বাইরে মানুষ দেখতে পারে। তো পরের দিন সকালে যখন ইয়াংজু আবার রেস্টুরেন্টে যায় তখন সে আরো খারাপ খবর জানতে পারে। সে জানতে পারে তার মালিক তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তো ইয়াংজু তাকে নানা অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যাতে আবার চাকরিতে নেওয়া হয় এবং এটাও বলে যে আমি আমার কাজের প্রতি আরো মনোযোগ দেব। কিন্তু রেস্টুরেন্টের মালিক তার কথায় কানও দেয় না। সে বলে তুমি তোমার চেহারাটা দেখো, প্রতিদিন মার খেয়ে ঝগড়া করে নিজের চেহারা নষ্ট করে ফেলেছো, গ্রাহকরা তোমাকে দেখে সন্ত্রাসী মনে করে, তারা ভয় পায় তোমাকে দেখে, তো তোমার জন্য আমার কাস্টমার নষ্ট হবে, এটা তো আমি রাখতে পারবো না তোমাকে। তো ইয়াংজু আরো বেশি চিন্তায় পড়ে যায় এবং আমরা বুঝতে পারি যে ইয়াংজুর জীবন ধীরে ধীরে নরকের দিকে যাচ্ছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তার মাথায় শুধুমাত্র একটা চিন্তাই ঘুরছিল যে তাকে এখন এই দুর্বল জীবন ছেড়ে দিয়ে বড় এবং ভয়ঙ্কর কিছু করতে হবে, মানে বড় মাপের কোনো কাজ করতে হবে। তো এটা ভেবে সে রাতেই ও করে কি সরাসরি শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার চিগিয়নের কাছে যায় আর তাকে দেখে চিগিয়ন বলে তোমাকে যে টাকাটা দেওয়া হয়েছে সেগুলো আমি উপহার হিসেবে দিয়েছি, সেগুলো তোমার ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু ইয়াংজু বলে আমি টাকা ফেরত দিতে আসিনি, আমি আপনার সঙ্গে কাজ করতে এসেছি। কিন্তু চিগিয়ন বলে তোমার বয়স এখন অনেক কম, তুমি ছোট একটা ছেলে, আমার সঙ্গে কাজ করার কথা তুমি ভুলেও ভেবো না। কিন্তু তখন ইয়াংজু রিকোয়েস্ট করে, বলে আমার অবস্থা এমন হয়েছে আমি বাঁচার মতো অবস্থানেই নেই, তার উপর আবার আমার টাকারও দরকার, আমি যদি আপনাদের সাথে যোগ না দেই আমি এমনিও মরবো অমনিও মরবো, তো প্লিজ কোনোভাবে আমাকে সাহায্য করুন। তো ওর এমন অবস্থা দেখে চিগিয়নের মনেও কিছুটা দয়া হয়
যায়। আর এরপর সে তার বিশেষ লোক রেনজিনকে ইয়াংজুকে কাজ শেখাতে বলে। আর এখানে লক্ষ্য রেনজিন ছিল হচ্ছে চিগিওনের সবচেয়ে বিশ্বস্ত লোক, কিন্তু সে ইয়াংজুকে একদম পছন্দ করতো না, আর এ কারণে শুরুতে ওর সঙ্গে ভালো ব্যবহার করে না। আর ওদের অনেক কাজের মধ্যে একটা অবৈধ ব্যবসা ছিল হচ্ছে মোটরসাইকেল বা গাড়ি চুরি করা। আর তাই প্রথমেই রেনজিন করে কি ইয়াংজুকে মোটরসাইকেল চুরি করা শেখায়, আর তারপর তারা ইয়াংজুকে নিয়ে বেরিয়ে পড়ে এই মাসের টার্গেট পূরণ করতে, মানে 300টা গাড়ি চুরি করতে হবে। আর তারপর তারা পুরো রাত অনেকগুলো বাইক চুরি করে এবং সেগুলো ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের পরবর্তী টার্গেট আসে ইয়াংজুর রেস্টুরেন্টে কাজ করতে ওই রেস্টুরেন্টের মালিকের বাইক চুরি করা। তো প্রথমে ওদের সিসিটিভির উপর নজরে যায়, দুজনে গিয়ে সিসিটিভিটা ভেঙে দেয়, আর তারপর ওরা বাইক লক ভাঙার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একটা কুকুর এসে পড়ে এবং রেনজিন কিন্তু তার কাজের ব্যাপারে খুবই নির্মম ছিল। সে একটা লোহার লাঠি নিয়ে ওই কুকুরটাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়াংজুকে থামিয়ে দেয়। আর তখন রাগে রেনজিন করে কি বাইক ভর্তি ট্রাক নিয়ে ইয়াংজুকে সেখানে ফেলে একাই চলে যায়। কিন্তু আমাদের ইয়াংজু তো কম না, সে করে কি রেস্টুরেন্টের মালিকের বাইকের লক ভেঙে শেষমেশ ওই বাইকটা চুরি করে নিয়ে চলে আসে। তো পরের দিন সকালে জানা যায় যে চিগিওনের লোকেরা এই মাসের টার্গেট পূরণ করে ফেলেছে এবং চিগিওন আজকে ইয়াংজু এবং বাকিদের উপর খুব খুশি। আর এখানে ইয়াংজু জানতে পারে যে এই গ্যাংয়ে চিগিওনের উপরেও লোক রয়েছে যাকে সবাই বিগ ব্রাদার বলে। আর এই গ্যাংটা আগে খুব ছোট ছিল যখন বিগ ব্রাদার চালাতো, কিন্তু চিগিওন যখন থেকে এই গ্যাংয়ে যোগ দিয়েছে তখন থেকেই এই গ্যাংটা অনেক বড় এবং শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু টাকা পয়সা হওয়ার পরে বিগ ব্রাদার এখন রাজনীতিতে নাম লিখিয়েছে, আর এই জন্য সেই সব ছোটখাটো চুরিতে মন দেয় না এবং এইসব সকল দায়িত্ব চিগিওনের উপর দিয়ে দিয়েছে। আর এছাড়াও বিগ ব্রাদারের রাজনৈতিক যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য কখনো কখনো ওদেরকে কিডন্যাপিং বা হত্যা করার জন্য চিগিওনদের গ্যাংদের ইউজ করে। তো এরপর ইয়াংজু যখন বাড়ি ফিরলো সেখানে তার বাবা তো আবারও সেই নাটক শুরু করে, সে বেসবল ব্যাট হাতে নিয়ে ওকে মারতে আসে, কিন্তু যতক্ষণে সে ওকে মারতে যাচ্ছিল ইয়াংজু ঠিক সময় সেখান থেকে পালিয়ে যায়। আর এখন রাতে সে বুঝতে পারছিল না সে কোথায় যাবে, আর এই কারণে লাস্টে গিয়ে সে চিগিওনের কাছে আসে। আর এখানে উল্লেখ্য চিগিওন জানতো যে ইয়াংজুর বাবা একটা মাতাল এবং ওকে অনেক মারে, হয়তো সে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জন্য সে বলে ঠিক আছে আজকের রাত তুমি এখানে থাকতে পারো, কিন্তু কালকে থেকে কখনো আর এসো না, রেগুলার ডিস্টার্ব সহ্য করবো না। আর যেহেতু ইয়াংজু অনেক বেশি ক্ষুধার্ত ছিল এই কারণে চিগিওন ওর জন্য খাবারও বানায় এবং খেতে খেতে সে জিজ্ঞাসা করে তোমার লাইফের এই অবস্থা কিভাবে হলো। তো ইয়াংজু তখন স্পষ্ট করে বলে ঘরেই যে মানুষটা আমার এই অবস্থা করেছে সেটা হচ্ছে আমার সৎ বাবা, আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেকটা বিয়ে করে, আর এজন্য আর তিনি শুধুমাত্র এজন্যই বিয়ে করেছিলেন যেন আমার মাথার উপর একটা বাবার ছায়া থাকে। আমিও তখন তাই সেটাই মনে করেছিলাম, খুব খুশিও ছিলাম। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং যেদিন থেকে আমার বাবার ব্যবসা ডাউন হয়ে যায় সেদিন থেকেই আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে প্রতিদিন মদ খেয়ে নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা করতো আমাকে মেরে, যদিও এতে কোনো লাভ হতো না, কিন্তু তার হতাশা কাটানোর একমাত্র উপায় ছিল আমাকে মারা। তো চিগিওন ইয়াংজুর কথা খুব ভালো মতো বুঝতে পারছিল, কারণ ওর শৈশবটাও কিছুটা এমনই ছিল, আর এসব কারণে এত ছোট বয়সে গ্যাংস্টার হওয়ার সিদ্ধান্ত সে নিয়েছিল। কিন্তু সে ইয়াংজুকে এরপর জিজ্ঞাসা করে তোমার জীবনের উদ্দেশ্য কি, আর তখন ইয়াংজু বলে আমার জীবনের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে অনেক টাকা কামানো। তো চিগিওন জিজ্ঞাসা করে তুমি এত টাকা কামিয়ে কি করবে। ইয়াংজু তখন বলে এই টাকায় আমি এখান থেকে নরওয়ে চলে যাব, আর আমি শুনেছি নরওয়ের মানুষরা অনেক ভালো হয়, তারা সবার সাথে অনেক ভালো আচরণ করে। কিন্তু এই কথা শুনে চিগিওন বলে শুনো এসব কথা লোকের মুখেই শোনা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যি কথা হলো দুর্বলদের জন্য পৃথিবীর কোনো দেশ কোনো জায়গায় নেই। তুমি যদি বাঁচতে চাও তোমাকে আগে শক্তিশালী হতে হবে, টাকার চেয়েও মেন্টাল মাইন্ডসেট শক্তিশালী করা অনেক বেশি জরুরি। তো পরের দিন সকালে গ্যাংয়ের লিডার অর্থাৎ বিগ ব্রাদার তাদের সঙ্গে দেখা করতে আসে, আর সে এসে চিগিওনকে বলে একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। ইলেকশন কমিশনের জন্য অফিসার যে আগে আমাদের কাজ করতো হঠাৎ করে সে আমাদের বিরোধী গ্যাংয়ের হয়ে কাজ করা শুরু করে দিয়েছে, আর এখন আমরা যদি সময় মতো তাকে সরাতে না পারি তাহলে আমরা খুব শীঘ্রই এই নির্বাচন হারবো, আর একবার নির্বাচন হারলে আমার নাম তো মুছে যাবেই, তার উপর আমি হয়তো এই গ্যাংকেও বাঁচাতে পারবো না। তো এখন বিগ ব্রাদার চলে যাওয়ার পরে চিগিওন আর তার গ্যাং মিলে ভাবছে কিভাবে সেই লোকটিকে থামানো যায়, কারণ সে ইলেকশন কমিশনের অনেক বড় একজন অফিসার, আর তাই তাকে মেরে ফেলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং তার ফলাফলও ভয়ঙ্কর হতে পারে। তো যখন তারা এই বিষয়ে আলোচনা করেছিল তখন ইয়াংজু হঠাৎ করে বলে যদি আমরা ওই লোকটাকে কিডন্যাপ করে অজ্ঞান করে কোন একটা মেয়ের সাথে ওরা বাজে অবস্থায় ভিডিও এবং ছবি তুলে রাখি সেটা দিয়ে তো আমরা খুব সহজে ব্ল্যাকমেল করতে পারবো। আর এই আইডিয়াটা চিগিওনের অনেক পছন্দ হয়, আর তারপর সবাই মিলে প্ল্যান তৈরি করা শুরু করে যে কিভাবে এই প্ল্যানটাকে বাস্তবায়ন করা যায়। তো এর জন্য তারা প্রথমে একটা নকল ট্যাক্সি ড্রাইভারের লাইসেন্স বানায় যাতে ওই লোকটাকে অপহরণ করা সহজ হয়। কিন্তু যেহেতু তারা এই কাজে নিজেদের কোনো গ্যাংয়ের সদস্যকে ব্যবহার করতে পারছে না, কারণ ওই লোকটা তো আগে ওদের সাথে কাজ করেছে, ওদের সবাইকে চেনে, তো এই জন্য শেষ পর্যন্ত সেই দরিদ্র মানুষ জংকে ধরে আনে যার থেকে গ্যাংয়ের লোকেরা কিছু টাকা পেত, এবং ওই লোকটা সেই লোক সেই ছোট বাচ্চাটার বাবা আর কি। তো যাই হোক এরপর তারা করে কি ওই লোকটাকে টার্গেট করে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে, এবং সে যাতে উল্টাপাল্টা কিছু না করতে পারে এ কারণে ইয়াংজুকে আগে থেকে গাড়ির ডিকিতে লুকিয়ে রাখা হয়। তো ফাইনালি তারা টার্গেট ধরে নিয়ে নির্জন একটা জায়গায় নিয়ে যেতে শুরু করে, কিন্তু জং যায় না যে চিগিওন অর্জনে কি জাল পেতে রেখেছে।
তো এই জন্য সে ওই সরকারি অফিসারের কাছে গিয়ে চিগিয়ন গ্যাংয়ের ব্যাপারে দুর্নাম করা শুরু করে, বলে সে কিভাবে ওই গ্যাংয়ের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং ঋণের উপর এত বেশি সুদ চাপিয়ে দেওয়া হয়েছিল যে আজ পর্যন্ত মূল টাকাটাও পরিশোধ করতে পারেনি। মাঝে মাঝে ওকে ধরে মারা হয় টাকা দেওয়ার জন্য, আর এই মারামারি তোর ছেলে মারাত্মক গুরুতর আহত হয়েছে এবং এখনো সে হসপিটালে জীবন মৃত্যুর মাঝখানে লড়ছে। আর ডিকি থেকে ইয়াংজু তো এগুলো শুনছিল এবং সে বুঝতে পারছিল যে চিগিয়ন তো আজকে জংকে মেরেই ফেলবে, কারণ ও তো যায় না যে চিগিয়ন পেছনে গায়ে নিয়ে এখানে আসছে, ওর পেছনেই রয়েছে। এবং জং যদি উল্টাপাল্টা কাজ করে এবং ওই লোকটাকে ইউজ করে যদি চিগিয়নের কাছ থেকে বাঁচতে চায়, ওকেও ও মরবে, ওই লোকটাও মরবে। তো যাই হোক, জং ওই লোকটাকে আরো বেশি তথ্য দিতে শুরু করার তখন ওই লোকটা পুলিশে ফোন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই পুলিশে ফোন করে কিছু বলতে যাবে তার আগেই ডিকির ভেতর থেকে ইয়াংজু বের হয়ে আসে এবং ওই লোকটাকে ঔষধ খাইয়ে সেই জায়গায় অজ্ঞান করে ফেলে। যদিও এই অজ্ঞান করার কাজটা ছিল হচ্ছে জং এর, কিন্তু ইয়াংজু জানতো যদি জং তার কাজ না করতে পারে চিগিয়ন ওই জংকে একবার শেষ করে দেবে, মানে দরিদ্র লোকটাকে মেরেই ফেলবে। তো এ কারণে সে ওই কাজটা নিজেই করে এবং চিগিয়নের কাছে মিথ্যা বলে যে জং কাজ করে দিয়েছে, মানে ওই লোকটাকে অজ্ঞান করে দিয়েছে। তো এরপর ওই লোকটাকে একটা নির্জন জায়গায় গিয়ে বেহুশ অবস্থায় তার সঙ্গে একটা মেয়ের অনেকগুলো আপত্তিকর ছবি তোলা হয়। আর যেহেতু তাদের মিশন শেষ, তারা সবাই খুব খুশি এবং তারা ইয়াংজুর সঙ্গে সঙ্গে জংকে কিছু টাকা দেয়। কিন্তু জং এতদিনে ওই গ্যাংয়ের মানুষদের এত বেশি ঘৃণা করতে শুরু করেছিল যে তাদের টাকা তাদের সামনে ছিঁড়ে ফেলে এবং বলে, আমি কোনোভাবেই তোমাদের টাকা নেব না, আমি তোমাদের হারাম টাকা আমার সন্তান পর্যন্ত নেব না। তো যাই হোক, এরপর আমরা দেখি ইয়াংজুকে তাকে এখনো স্কুলের ছেলেরা বিরক্ত করছে, মানে ওই গ্যাংটা। তো চিগিয়ন যখন এই কথা শুনতে পারে, ওর কান পর্যন্ত যখন পৌঁছায়, তখন রেনজিনকে বলে যা ওদেরকে শিক্ষা দিয়ায়। রেনজিন গিয়ে ওদের সবাইকে ধুমসে পেটানো শুরু করে, মানে ওর পিটানি দেখে ইয়াংজু নিজে ভয় পেয়ে যায়। মানে যদিও গ্যাংস্টার হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ও তো আজ পর্যন্ত কাউকে মারেনি, একটা প্রাণীকেও আঘাত করতেও পছন্দ করতো না। তবে রেনজিন ওদেরকে তো মনে করে একবারে চরম শিক্ষা দিয়েই দেয় এবং ইয়াংজুকে বোঝায়, তুই যদি গ্যাংস্টার হতে চাস তোকে এই সবকিছু ভালো করে সহ্য করতে হবে, একদিন তোর নিজের হাতে এগুলো করতে হবে। তো কয়েকদিন পরে জং করে কি আবারও রেনজিনের আস্তানায় চলে আসে। আসলে তার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, এই কারণে সেই মাসে সুদ দিতে পারছে না। তো এর বদলে গ্যাং সদস্যরা করে কি তার বাইক নিয়ে নেয়, আর এই কারণে সে রেগে এসে তাদেরকে বলতে থাকে, তোমাদের কারণে আমার ছেলে হসপিটালে কোমায় রয়েছে, তোমরা কই একটু আমার উপর দয়া করবে না, তো উল্টো তোমরা আমার উপর আরো চাপ দেওয়ার চেষ্টা করছো। কিন্তু কেউ ওর কথার পাত্তা দেয় না, মানে কেউ ওকে মানুষই মনে করছে না। আর তখনও করে কি চিৎকার করতে শুরু করে ওদের উপর এবং নিজেকে আঘাত করতে শুরু করে। আর ওই মুহূর্তে ইয়াংজু কোনোভাবে ওকে শান্ত করে এবং সেখান থেকে পাঠিয়ে দেয়, মানে ওই লোকটার বাইক রেখে ওরা পাঠিয়ে দেয়। কিন্তু ওই রাতে ইয়াংজু করে কি সেই দরিদ্র লোকটার বাইক ওর গ্যাংদের কাছ থেকে চুরি করে তাকে ফিরিয়ে দেয়। তো এরপর ইয়াংজু যখন বাড়িতে ফেরে, তার বাবা তো একই নাটক করা শুরু করে, তার সঙ্গে ঝগড়া ঝামেলা করা শুরু করে। আর এরপর তিনি যখন ব্যাট হাতে ইয়াংজুকে মারতে আসে, তার আগেই চিগিয়ন তার কিছু লোক নিয়ে সেখানে চলে এসে হাজির হয়। আর সেখানে এসে তারা ইয়াংজুকে বলে, তুই আমাদের বিরুদ্ধে গিয়ে অনেক বড় একটা ভুল করেছিস, যার শাস্তিতে তোকে অবশ্যই পেতে হবে। তোর শাস্তি হিসেবে ওকে একটা ঘরে নিয়ে যায় এবং ওর একটা নখ উঠিয়ে দেয়। আমি দৃশ্যগুলো একটু ব্লার করে দিতে বলবো। তো এখানে ইয়াংজু তাদেরকে বলে, তোমার মধ্যে মানবতা তো পুরোপুরি মরে গিয়েছে, তোমার কারণে ওই বাচ্চাটা কোমায় রয়েছে, তোমার কারণে ওই ফ্যামিলির এই অবস্থা, তোমার একটু দয়া লাগছে না? বাবা নয় টাকা ধার নিয়েছিল, কিন্তু বাচ্চা তো কোনো ভুল করেনি, তোমার কারণে বাচ্চাটা তো কোমায় রয়েছে, সে মাত্র 7 বছরের একটা ছোট ছেলে। তো ইয়াংজুর কথা শুনে চিগিয়নও বুঝতে পারে যে না, আমার পক্ষ থেকেও তো একটা ভুল হয়েছে, বাচ্চাটার তো দোষ ছিল না। তো এই কারণে সে নিজেকেও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে ইয়াংজুর সামনে নিজের একটা নখ তুলে নেয়। ভাই সিরিয়াসলি। তো যাই হোক, এর কয়েকদিন পরে চিগিয়ন করে কি ইয়াংজুকে একটা বিশেষ কাজ করার জন্য পাঠায়। আসলে একজন লোক ওদের কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু যে কাজটা করার কথা ছিল সেটা সে করেনি। আর তাই চিগিয়ন ইয়াংজুকে দায়িত্ব দিয়েছে ওই লোকটাকে মেরে ওর সকল টাকা ফেরত নিয়ে আসবি। তো ইয়াংজু যখন সেখানে পৌঁছায়, প্রথমে সেই মানুষটাকে ভয় দেখাতে শুরু করে, আর হুমকি শুনে মানুষটা খুব ভয় পেয়েছে এবং ভয় পেয়ে সকল টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু আদেশ দেওয়া হয়েছিল ওকে মেরে ফেলতে হবে। তো এখানে আমাদের ইয়াংজু লোকটাকে অনেক মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মারতে পারে না, কারণ সে আগে তো কখনো মানুষ মারেনি। তো এই কারণে সে মারধর করে সকল টাকা নিয়ে বের হয়ে যায়। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে তার বাইকের সমস্যা হয় এবং একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়। আর এরপর তার যখন হুঁশ আসে, সে দেখতে পায় সে তো বেঁচে গিয়েছে, কিন্তু সকল টাকা পানিতে ভেসে গিয়েছে। আবার এইদিকে ঘন্টার পর ঘন্টা চিগিয়ন যখন ইয়াংজুর কোনো খবর পায় না, সে সরাসরি বাড়িতে যায়, কারণ মনে হচ্ছিল টাকা নিয়ে হয়তো পালিয়ে গিয়েছে, এত টাকা লোভ সামলাতে পারেনি। এবং চিগিয়ন করে কি সেখানে গিয়ে ওর মায়ের ফোন থেকে ওকে কল করে। তো ইয়াংজু তখন স্পষ্ট বলে, আমি পালাচ্ছিলাম না, বরং আমি যে বাইকে ছিলাম ওই বাইকে কোনো একটা ঘাপলা ছিল, যার কারণে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং বেশিরভাগ টাকা নদীতে ভেসে গিয়েছে। আর এখন আমি যতটুকু টাকা উঠাতে পেরেছি সেগুলো রয়েছে। তো বাইক খারাপ হওয়ার কথা শুনে চিগিয়নের একটু অদ্ভুত লাগে এবং সে সন্দেহ করে এই কাজটা হয়তো ওর ডান হাত রেনজিনই করেছে এবং সে রেনজিনকে দেখা করতে বলে এবং ধুমসে মারে, কারণ সে ভালো করে জানতো রেনজিন ইয়াংজুকে একদম পছন্দ করে না, দেখতে পায় না। তবে ভুলটা জারি হোক, ইয়াংজুর কারণে তো টাকা হারিয়েছে আর সেই টাকা ইয়াংজুকে ফিরে দিতেই হবে। তো সেটা দিতে গিয়ে তাকে আরো অনেক চুরি করতে হয়, পুরো রাত ধরে অনেক দোকানগুলোতে চুরি করে, যেখানে টাকা বা মূল্যবান কিছু পেতো সেটাই চুরি করে নিত। কিন্তু একটা সময় সে যখন একটা দোকানে ঢোকার চেষ্টা করছিল, তখন ওই দোকানের সামনে লাগানো কাঁচে সে নিজের চেহারা যখন দেখে, সে ওই দোকানের সামনে লাগানো
লাগানো কাচে যখন নিজের চেহারা দেখে তার অদ্ভুত লাগা শুরু করে এবং 1 সেকেন্ডের জন্য তার পুরো দুনিয়া থমকে যায়। সে দেখে তার মুখের কি বাজে অবস্থা হয়েছে এবং মুখের অনেক জায়গায় নানা রকম কাটাছেঁড়া দাগ লেগে রয়েছে এবং অনেক জায়গায় চোট লেগেছে এবং সে ভাবতে শুরু করে আমি আসলে নিজের সঙ্গে কি করছি। আমি দেখতে দেখতে একটা সম্ভাবনাময় পড়ুয়া ছেলে থেকে একটা ভয়ঙ্কর মানুষ হয়ে গিয়েছি, আর এখন আমি চুরিও করছি, তাও এমন টাকার জন্য যে টাকা আমি নিজে চুরিও করিনি, খরচও করিনি। তো এইসব ভাবার পরে ইয়াংজু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে আর কখনো এই কাজ করবে না, মানে সে এখন থেকে সকল এই ধরনের কাজ ছেড়ে দেবে এবং সে সরাসরি এরপর চিগনের কাছে গিয়ে বলে আমি তোমার যত ক্ষতি করেছি সেই শাস্তি হিসেবে তুমি আমার এক হাত কেটে নাও, কারণ আমি এখন থেকে তোমার গ্যাংয়ে আর কাজ করতে চাই না। কিন্তু এই কথার উত্তরে চিগন সরাসরি বলে আচ্ছা তুই যদি যেতে চাস চলে যা, আমি তোকে আর কখনোই বিরক্ত করবো না, আর আমি তোকে কোনো শাস্তি দিতে চাই না। কিন্তু তারপরেও ইয়াংজু করে কি যখন নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করে তখন চিগিয়ন ওকে বাঁচায় এবং আচ্ছা করে ধোলাই দেয়। আর তখনই খবর আসে সেই দরিদ্র লোকটার ছেলে জীবন লড়াই হার মেনে গিয়েছে, মানে মারা গিয়েছে। তো এইবার তো ইয়াংজুর চিগনের উপর রাগ হয়ে যায়, সে যে কোনো ভাবে চিগনকে মারতে চায়। তো মারামারির এক পর্যায়ে ইয়াংজুর হাতে একটা ধারালো জিনিস আসে আর সেটা দিয়ে সে চিগনকে মেরে ওই ছোট্ট ছেলেটার মৃত্যুর বদলা নিতে চাচ্ছিল। আবার এদিকে ততক্ষণে চিগনও বুঝতে পেরেছিল যে সে গুন্ডাগিরি করতে করতে সে গত কয়েক বছরের মধ্যে একটা মানুষ থেকে একটা নিষ্ঠুর জানোয়ার হয়ে গিয়েছে, সে অনেক মানুষের জীবন এমনিতেই শেষ করে দিয়েছে। তো সবটা বুঝতে পেরে সেই ইয়াংজু থেকে আর বাঁচানোর চেষ্টা করে না, আর ঠিক তখনই এবং নিজে নিজে সে ছুরিটা গলার মধ্যে ঢুকিয়ে নেয়। আর এভাবেই চিগিয়ন মনে করে তার পাপের প্রায়শ্চিত্ত করে। মানে চিগিয়ন দেখতেও যেমন হ্যান্ডসাম ছিল, লোক হিসেবে অত খারাপ ছিল না, মানে নাই ঘরযোগ্য চিগিয়নই আর কি। তো যাই এরপর ইয়াংজু বাড়ি ফিরে আসে এবং দেখে তার বোন বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর বোনের চেহারা খুব ভয়ার্ত। তো বোনের কাছ থেকে জানতে পারে যে তার বাবা এবার পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, ছোটখাটো ঝগড়া নিয়ে সে তার মাকে এতবার মেরেছে যে তার মা মরেই গিয়েছে। তো এই কথা শুনে ওর মাথায় তো রক্ত চড়ে যায়, ও ভাবে যে সবকিছু শেষ করার সময় চলে এসেছে। আর এরপর সে অবশেষে বেসবল ব্যাটটা তুলে নেয় যেটা দিয়ে ওর বাবা ওকে সবসময় মারতো। কিন্তু যখন গিয়ে ও দেখে বাবাকে এবং ওর বাবা যখন ইয়াংজুকে দেখে যে ওর দিকে আসছে তখন ওর বাবা খুব ভয় পেয়ে যায় এবং জীবনে প্রথমবারের মতো ইয়াংজু ওর বাবার চোখে ভয় দেখলো। তো ওর বাবাকে ও মেরেই ফেলতো, কিন্তু তখনই হঠাৎ করে থেমে যায় এবং ব্যাটটা মাটিতে ফেলে দেয়, কারণ ও ভেবেছিল যে এই ব্যাটাকে আমি একাই ছেড়ে দিই, সে জেলখানায় এমনিতেই একা একা পচে মরুক, এটাই ওর জন্য বড় শাস্তি, আমি মেরে ফেলে তো বেঁচে গেল। তো যাই এরপর সে করে কি তার বোনকে সঙ্গে নিয়ে এই শহর থেকে চিরদিনের মতো চলে যেতে লাগে। শুধু এতটুকুই আশা ছিল যে নতুন শহরে গিয়ে সে নতুন করে একটা জীবন শুরু করবে, তবে আগের ইয়াংজুর মতো ভোদাই ইয়াংজু হিসেবে নয়, সাহসী ইয়াংজু হিসেবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কেমন লেগেছে সিনেমাটি, আমার কাছে অত খারাপ লাগে নাই ভাই। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমাদের কিছু কালেকশন রয়েছে, আমি কালেকশনের বিজ্ঞাপনটা দেখাচ্ছি তোমাদেরকে পেছনে, জাস্ট আমি পুরো ভিডিওটা প্লে করে দিচ্ছি। কোন একটা প্রোডাক্ট যদি তোমাদের পছন্দ হয় তোমরা নিতে পারো। আসলে হয়েছে কি এরকম আমি 2বার পার্টনারশিপের চেষ্টা করেছিলাম বিজনেসটা করার জন্য, বাট আনফরচুনেটলি আমি পারিনি। ইভেন আমরা প্রথমবার লস দিয়ে জিক্সের বাইক গিভওয়ে করেছিলাম, দ্বিতীয়বার আমরা কি করেছিলাম রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছিলাম, কিন্তু এইবার তো আমরা রয়্যাল এনফিল্ড দিতে পারিনি, আমাদের বড় ধরনের লস হয়। কিন্তু এইবার চাই আমি নিজে একা, মানে আমার আন্ডারে রেখে ছোটখাটো ভাবে বিজনেসটা স্টার্ট করতে এবং আমি যে জিনিসটা পারিনি তোমাদেরকে গিভওয়ে দিতে সেটা আমি ইনশাল্লাহ পূরণ করব। এবং এটা যদি এরকম হয় যে সেকেন্ড হ্যান্ড একটা জিক্সার বাইক গিভওয়ে করবো, তাও আমি করবো। তো তোমরা জাস্ট আমার পাশে থেকো, কারণ আমি চেষ্টা করেছি, আমি চেষ্টার কোনো কমতি রাখি নাই। কিন্তু এইবার সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে। আর একটা কথার জন্য আমি কখনো মিথ্যা বলি না, যদি আমার টার্গেট পূরণ হয়, আমার যদি 50%ও তোমাদেরকে গিভওয়ে করতে হয়, লাভের 50%, 1 লাখ টাকা হলো 50,000 টাকা গিভওয়ে করলাম, তাও আমার সমস্যা নাই। মানে আমার সব বেতনাদি পোলাপানের সব খরচ বাদ দিয়ে আমার ভাগে থেকে 50% দিয়েও যদি তোমাদের খুশি করতে হয় ইনশাল্লাহ আমি করবো। তো যাই হোক খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে আমার নতুন যে ব্র্যান্ডটা লঞ্চ করবো, জিমোয়ের ব্র্যান্ড, মানে ট্যাঙ্ক টপ বা স্যান্ডো গেঞ্জি, তারপর হচ্ছে তোমার ট্রাউজারের যে একটা ব্র্যান্ড তৈরি করবো আমি, সেটা আসলেই আমরা গিভওয়েটা স্টার্ট করে দেবো। বাট এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো অলরেডি আগে থেকে কেনা ছিল সেগুলো কিন্তু অনেক কম দামে তোমরা পাচ্ছ। তো সেই বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি, আমি বিদায় নিচ্ছি, ভাই। তো প্রথমে চলো আমাদের সামার উপলক্ষে যে কয়েকটা নতুন কালেকশন এসেছে অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি, তবে আগে একটা ডিসকাউন্ট ছিল যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট, এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ
ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতা দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে, তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।